সবকিছু মিলে নদীর স্রোত এখন ইরানের দিকে ছুটছে। তার আগে বাংলাদেশের দু একটা খবর দিয়ে শুরু করতে চাই। আমি জানি অনেকে বাংলাদেশের খবর শুনতে চান না, আবার অনেকে শুনতে চান। বাংলাদেশের খবর বলতে আমার ভালো লাগে, কিন্তু ইদানিং আর ভালো লাগে না। কেন ভালো লাগে না সেটা হয়তো আপনারা বোঝেন। যখন রাজনীতি থাকে এক জিনিস, যখন অপরাজনীতি শুরু হয় তখন কথা বলতে কারো ভালো লাগার কথা না। আজকে হুট করে মোবাইলের মধ্যে আমার দুটো ভিডিও টাইমলাইনে আসে ফেসবুকে। একটি হলো বিএনপির ফজলুর রহমান, স্বঘোষিত মুক্তিযোদ্ধা, তার একটি বক্তব্য, আরেকটি বক্তব্য আসে জামাতের আমি ডক্টর শফিকুর রহমানের। আমি স্বঘোষিত মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, অনেকে ফজলু পাগলা বলেন, অনেকে বলেন, আমি বলছি না, ফজলুর রহমান তার বক্তব্যটি শুনছিলাম। তিনি সংসদে দেখলাম অনেক টেলিভিশন বলছে আগুন ঝরা বক্তব্য, সংসদ কাঁপালেন, এরকম অনেকগুলো শব্দ বলছেন, তাই একটু বক্তব্যটা শোনার চেষ্টা করলাম। তো দেখলাম এই ফজলু সাহেব, তাকে নিয়ে সন্দেহ আছে তিনি আসলে বিএনপি না আওয়ামী লীগ এটা বিএনপিও বলছে না। বাট ওই যে দুধ ভাত বা এরকম কিছু কাতারের নেতা থাকে না, দুধ ভাত, তাকে না চটিয়ে বরং তাকে দলে রাখা হয় কিছু বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে বিনোদন দেওয়ার জন্য। সিনেমায় দেখবেন দিলদার থাকে, টেলি সামাদ থাকে, থাকে না একটা কমেডি চরিত্র, রাজপাল ইয়াদেব থাকে। হ্যাঁ, কেন রাখা হয়? সিনেমাটা যেন বোরিং না লাগে, কখনো হাসির জন্য ক্যারেক্টার লাগে, কখনো গানের জন্য কি বলে নর্তকী লাগে, কখনো ফাইট করার জন্য গুন্ডা লাগে, থাকে একটা বিনোদন। তো রাজনীতি একটা বিনোদন আমাদের দেশের জন্য। তো ফজলু সাহেব কথা বলবেন, মুখ খুলবেন আর মানুষ হাসবে, এটা নিয়ে বিতর্ক ছড়াবে, এটা একটা পার্ট আমাদের রাজনীতির। তো ফজলুর রহমান সংসদে দাঁড়িয়ে আজকে কি বললেন, দু একটা অক্ষর বলি। তিনি বললেন কালো শক্তি, যেই কালো শক্তির জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল, আবার পার্লামেন্টে সেই কালো শক্তি শব্দটা তিনি ব্যবহার করেছেন। তার মানে হলো কালো শক্তির জন্য বিএনপি তাকে যে বহিষ্কার করেছে, এটা আসলে দেশবাসীর চাপের কারণে এই কাজটি বিএনপি করেছে। মূলত এই কালো শক্তি শব্দটা বিএনপি ওন করে, কারণ আজকে পার্লামেন্টে সেই শব্দটা তিনি আবারও বলেছেন। এক, দুই নম্বর, তিনি যখন জামাত ইসলাম বিএনপিকে সব রকম রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করতে আশ্বাস দিল, জ্বালানি সংকট মোকাবেলায় জামাত যখন সরকারের পাশে থেকে কাজ করার আশ্বাস দিল, যখন তারেক রহমান জামাতের সেই প্রস্তাবিত বিষয়গুলোকে অ্যাকসেপ্ট করে একটা কমিটি গঠন করে দিলেন, অর্থাৎ জামাতের 5 জন এবং বিএনপি 5 জন, সরকারের 5 জন, বিরোধী দলের 5 জন, 10 জন মিলে একটি কমিটি নির্ধারণ হয়ে গেল। পুরো বাংলাদেশ বিএনপির প্রশংসা করলো, জামাতের প্রশংসা করলো। কেন প্রশংসা করলো? এই প্রথম পার্লামেন্টে সরকারি দল এবং বিরোধী দল কোনো একটি বিষয় এক হতে পেরেছে, যেটা বাংলাদেশে আমরা সচরাচর কখনো দেখি না। এর দুটো কারণ, তারেক রহমান বাংলাদেশকে এগিয়ে নিতে চান, তার স্বপ্নের বাংলাদেশ গড়তে চান। আর দ্বিতীয়টি হলো জামাত ইসলাম তথাকথিত বিরোধী দল না হয়ে তারা রাষ্ট্রকে গুছিয়ে নেওয়ার জন্য বা রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য সরকারি দলকে সাহায্য করার কি বলবো স্বপ্ন, মানে সাহায্য করতে চান এক কথায়। তো দুটো দলের এই পজিটিভ বিষয়টাকে কিভাবে ধ্বংস করা যায়, যেহেতু বিএনপি জামাত একটা সংসদের মধ্যে গঠনমূলক আলোচনা করছে, সৌহার্দ্যের একটা ব্যাপার তৈরি হচ্ছে। আমরা দেখছি পূর্বের মতো গালিগালাজ চলছে না, কারো বাপ মা তুলে গালিগালাজ হচ্ছে না, জিয়াউর রহমানকে রাজাকার বলা হচ্ছে না, খালেদা জিয়াকে দুশ্চরিত্রা বলা হচ্ছে না, তারেক রহমানকে নানান ভাষায় গালাগাল হচ্ছে না। আবার বিএনপির মধ্যে বিশেষ করে কিছু সম্ভ্রান্ত ভদ্র নেতারা জামাতকে সেই অর্থে গালাগাল দিচ্ছে না। তো তাহলে কি করতে হবে? দিল্লির এজেন্ট বা হাসিনার এজেন্ট তো কিছু আছে বিএনপির মধ্যে, এটা সবাই জানে, এটা তারেক রহমানও জানে, আমি শুধু না, তারেক রহমানও জানে। তাদেরকে লেলিয়ে দেওয়া হলো যে সংসদকে উত্তপ্ত করো। তাদের মধ্যে এই একজন ফজলুর রহমান, তিনি বাংলাদেশের নিজেকে স্বঘোষিত মুক্তিযোদ্ধা, তার পুরো হিস্ট্রি আমি একটা স্টোরিতে দেখেছিলাম, পিনাকিদা ওইটা স্টোরি করেছে। এই ভদ্রলোকের মুখ থেকে যে কথাগুলো শুনবেন, কখনো মুক্তিযোদ্ধা মনে হবে না, মনে হবে এই জাতিকে বিভাজিত করতে চান তিনি সবসময়, মানে তিনি একটা বিভাজিত জাতির পক্ষে। তিনি বলছেন ইউনূসের আমলে কালো শক্তির কারণে এই দেশে রবীন্দ্র চর্চা হয়নি, লালন চর্চা হয়নি, নাটক মঞ্চস্থ হয়নি, এটা হয়নি, সেটা হয়নি। তিনি বলেন নাই যে আওয়ামী লীগের মতো কালো শক্তিকে বিদায় করে ইউনূস যে সরকারটি বসছেন তার পেছনে বিএনপি জামাতে সবচেয়ে বড় অবদান ছিল, এই শব্দটা তিনি একবারও বলেন না। কারণ হাসিনার বিদায়টাকে গ্রহণ করতে পারছেন না, মেনে নিতে পারছেন না ফজলুর রহমান বিএনপি নেতারা, মানে বিএনপির এই ফজলুর রহমানের মতো নেতারা, যাদের নামটা বিএনপিতে কিন্তু সকল কর্মকাণ্ড আওয়ামী লীগের পক্ষে থাকে। এবং আমি দেখলাম ফজলুর রহমানের বক্তব্যগুলো আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়ার কর্মীরা, অ্যাক্টিভিস্টরা, সাংবাদিকরা, বুদ্ধিজীবীরা সমানে পোস্ট করতেছে। এখন বিএনপি নেতার বক্তব্য আওয়ামী লীগের লোকেরা ফেসবুকে ভাইরাল করছে। আমার বন্ধু সাবেক সহকর্মী মঞ্জুরুল আলম পান্না, যিনি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে জেল খেটেছেন, তিনিও দেখলাম সুন্দর করে পোস্ট করেছেন। তাদের কাছে 71 এই শব্দটা 54 বছর আগের 71টা একটা মূর্তির মতো, মানে তারা আসলে যত লুটপাট আকাম কুকাম করবে এই সাইনবোর্ডটাকে সামনে রেখে করতে চায়, যাতে কেউ কিছু বলতে না পারে। তারা 24টাকে গুরুত্ব দিচ্ছে না, তারা 24টাকে কখনো মানে মানতে রাজি না, কারণ 24 মানলে 71 হারিয়ে যাবে। আর 24-এ যাদের অবদান কম তারা 24কে মূল্যায়ন না করে 71কে টেনে আনে। কিন্তু এই 24 বা 36 জুলাই এই প্রজন্মের, আমাদের প্রজন্মের, আমরা তো 71 দেখিনি, কিন্তু মনে রাখবেন এখন যে ভোটার আছে 71-এর প্রজন্মের ভোটার খুব কম, সব 36-এর জুলাই প্রজন্ম। তো আপনারা যত 71 কচলাবেন আপনারা তত পেছনে পড়ে যাবেন। বিএনপির কাছে আমার একটা ছোট দাবি থাকবে, আমার ভালোবাসার দল, এখন আর ভালোবাসার দল বলতে পারি না, কষ্ট লাগে, একটু আহত হই। এইসব লোকদেরকে পার্লামেন্টে এনে পার্লামেন্টের মধ্যে বিভক্তি ছড়িয়ে যদি দেশকে এগিয়ে নিতে পারেন তাহলে ঠিক আছে। আর যদি দেশকে পিছিয়ে নেওয়ার টার্গেট থাকে তাহলে আপনারা যা খুশি করেন, আপনাদের পরিণতি হাসিনার মতো হতে পারে।
এই শব্দটা হাসিনাকে আমরা 15 বছর বলে আসছি, হাসিনা আমাদের গোনায় ধরে নাই। হাসিনার মতো পাহাড় সম শক্তির মানুষ, হ্যাঁ, হাসিনার মতো পাথর সম হৃদয়ের মানুষ পালিয়ে গেছে এক নিমিষে। সো এই অভিজ্ঞতাগুলো আমাদের মনে রাখতে হবে। আমার বক্তব্যটা বিএনপির পক্ষে আর বিপক্ষে যেখানেই যাক, ফজলুর রহমানদের মুখটা বন্ধ রাখতে হবে। আমরা ওই বাংলাদেশ দেখতে চাই না যে বাংলাদেশ বিভাজিত বাংলাদেশ, যে বাংলাদেশ ভারতের দাসত্ব কবুল করা বাংলাদেশ। যারা 71 শব্দটাকে আনেনি শুধু ভারতের দাসত্ব কবুল করার জন্য, 71-এর যে চেতনাগুলো আমাদের একটা বাস্তবায়ন হয় গত 54 বছরে 71 নামধারী প্রতিটা লোক, খেয়াল করবেন, যারা সবচেয়ে বেশি 71 চর্চা করেছেন এবং মুখে ফেনা তুলেছেন, সব দুর্নীতির খবর আছে। প্রত্যেকটি দেশে সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। খোঁজ নেন মিথ্যা বলছে কিনা। কিন্তু মুখে শুধু 71 শব্দটা রেখেছেন। আওয়ামী লীগ তার 15-16 বছরে 71-এর চেতনা লালন করতে গিয়ে দেশকে লুট করে ফোকলা বানিয়ে ফেলেছে, কিন্তু মুখে 71 শব্দটা ছিল। এই লোকগুলির কাছে কোরআন বাইবেলের চেয়ে 71 শব্দটা শ্রেষ্ঠ, কারণ এই সাইনবোর্ডটা দিয়ে তারা লুটপাট করতে চায়, এইটা দিয়ে তারা তাদের রাজনীতি টিকিয়ে রাখতে চায়। কিন্তু এই প্রজন্ম 71-কে ভালোবাসে, 71-এর শহীদদের বা 71-এর বীরদের শ্রদ্ধা করে, কিন্তু সেটাকে পুঁজি করে লুটপাট অপরাজনীতি করতে চায় না। এই প্রজন্ম চায় দেশ এগিয়ে যাক, পৃথিবীর বাকি দেশগুলোর মতো বাংলাদেশ স্বনির্ভর হোক, একটা উন্নয়নশীল দেশ হোক, রুল অফ ল এর দেশ হোক, মানবিক বাংলাদেশ হোক, মানুষের বাক স্বাধীনতার বাংলাদেশ হোক। কিন্তু এরা চায় না। এরা আবারও সেই 71 শব্দটাকে নিয়ে বিভাজিত করছে। খুব দুর্দান্ত একটি কথা বলেছে জামাতের আমির আজকে। জামায়াতের সাথে আদর্শিক মিল না থাকে তার বক্তব্যটা ভাল লাগছে। তিনি পার্লামেন্টটাকে বারবারই কার্যকর রাখার জন্য নানান রকম পরিকল্পনা গ্রহণ করছেন এবং সরকারি দলকে সাহায্য করছেন। এই জামাতের আমির ফজলুর রহমানকে একদম ধুয়ে পার্লামেন্টকে ক্লিয়ার করে দিয়েছেন। যারা ফজলুর রহমানের বক্তব্য প্রচার করেছেন তাদেরকে বলবো একটু জামাতের বক্তব্যটা প্রচার করবেন। কিভাবে তাকে বোল্ড আউট করে দিয়েছে জামাতের আমির, পার্লামেন্ট একদম ধুয়ে দিয়েছে এবং স্পিকারকে বলেছেন তার বক্তব্য স্পিকার আমাদের কি বলবো, তিনি একজন মুক্তিযোদ্ধা বীর বিক্রম হাফিজউদ্দিন আহমেদ, তিনি ফজলুর রহমানের বক্তব্য এক্সপান্স করেছেন পার্লামেন্ট থেকে। তার মানে তাকে নিয়ে আর গর্বের কিছু নেই, তার বক্তব্য এই সংসদ অসংসদীয় বলে বিবেচিত হয়ে গেছে। আমার খুব অনুরোধ থাকবে, বিএনপির যারা দেশপ্রেমিক ভাইরা আছেন, রাজনীতিকরা আছেন, আপনারা দেশটাকে বিভাজিত করবেন না। হাসিনার রাজনীতি তার পা দিয়েন না। হাসিনা এই রাজাকার 71 ইস্যু নিয়ে এত কুস্তিয়েছে যার জন্য তাকে মানুষ ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে। এই প্রজন্ম এই শব্দগুলোকে এখন প্রচন্ড ঘৃণা করে। মাথায় রাখবেন, মানুষের গায়ে ট্যাগ দেওয়ার যে রাজনীতি, এটা এখন এই প্রজন্ম গ্রহণ করবে না। এই প্রজন্ম এখন ঘরে বসে আমেরিকায় কি হয়, লন্ডনে কি হয় দেখতে পায়। এই প্রজন্ম এখন আমেরিকা ইসরায়েল যুদ্ধে হরমুজ প্রণালী লাস্ট আপডেট কি সেকেন্ডের মধ্যে জানতে পারে। তাদেরকে 54 বছর আগে ওই বানানো ইতিহাস দিয়ে আর ধ্বংস করতে পারবেন না, মগজ ধোলাই দিতে পারবেন না। দর্শক চলুন চলে আসি আমরা আমাদের নিয়মিত আয়োজনে। সবচেয়ে বড় জিনিস হলো যে ইরান এখন আমেরিকাকে বেশ উত্তপ্ত বাক্যে আটকে ফেলছে। ট্রাম্প বলছেন ইরানের প্রস্তাবনায় তিনি অসন্তুষ্ট হয়েছেন, তিনি আহত হয়েছেন। তিনি বলছেন যে আমি আশা করিনি ইরান আমাকে এইরকম প্রস্তাব দেবে। তার মানে ইরান বলছিল যে যতগুলো বিষয় আছে আমরা আলোচনা করতে চাই, কিন্তু নিউক্লিয়ার ইস্যুটি সবার পরে থাকবে, এটি আলোচনার মূল থাকতে পারে না। দ্বিতীয়ত বলেছে হরমুজ প্রণালীতে ইরান টোল আদায় করবে, আমেরিকাকে হরমুজ থেকে চলে যেতে হবে, এখানে আমেরিকা থাকতে পারবে না, কোনোভাবেই থাকতে পারবে না। 3 বলেছে ইরানের উপর যতগুলো নিষেধাজ্ঞা আছে প্রত্যাহার করতে হবে এবং ইরানের উপর আর কখনো হামলা করতে পারবে না। এটা